আমরা এতটুকু তো কনফার্ম যে এইচটিএমএল এ যে ট্যাগগুলো আমরা লিখি বা যে এলিমেন্টগুলো আমরা লিখি সেগুলো সামহাউ সিএসএস এ আমাদেরকে সিলেক্ট করতে হবে, তারপরেই আমরা তার উপরেই স্টাইল অ্যাপ্লাই করতে পারবো। তো লাস্ট লেকচারে আমরা যখন স্টাইল অ্যাপ্লাই করছিলাম তখন আমরা শুধুমাত্র ট্যাগ নেম বা এলিমেন্ট নেম দিয়ে সিএসএস থেকে আমরা সিলেক্ট করতে পারছিলাম এলিমেন্টগুলো। তো আর কি কি উপায় আছে এইচটিএমএল এলিমেন্টগুলোকে সিলেক্ট করার, এই লেকচারে আমরা সেগুলোই বোঝার চেষ্টা করি। খুবই কমন হচ্ছে এই ট্যাগ নেম দিয়ে সিলেক্ট করা, যেটা আপনি কখনোই করবেন না। কারণ কি? কারণ হচ্ছে যে একটা এইচটিএমএল পেজে 100টা H1 থাকতে পারে, 100টা প্যারাগ্রাফ থাকতে পারে। তো যদি আপনি পি লিখে কোনো একটা স্টাইল প্রদান করেন তাহলে যত প্যারাগ্রাফ আছে সবাই কিন্তু সেম স্টাইলটা পেয়ে যাবে। কিন্তু হতেই পারে আপনি ভিন্ন ভিন্ন প্যারাগ্রাফকে ভিন্ন ভিন্ন স্টাইল প্রদান করতে চাচ্ছেন। ইন দ্যাট কেস কী করবেন? ইন দ্যাট কেস সবচাইতে সহজ উপাদান হচ্ছে আপনি আইডি অথবা ক্লাস ডিফাইন করবেন। সাধারণত আইডিটা ব্যবহার করা হয় জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে বেশি, তাই আমার মতে সিএসএস এর ক্ষেত্রে আপনি ক্লাস ব্যবহার করবেন। কিভাবে দেখেন, কি ক্লাস আইডি সবই হচ্ছে এক একটা হচ্ছে আপনার সিলেক্টর, কাইন্ড অফ অ্যাট্রিবিউট, এইচটিএমএল অ্যাট্রিবিউট, যেটা দিয়ে আমরা সিলেক্টর বানাই ফেলতে পারি। তো আমি এখানে বললাম যে সেকেন্ড প্যারা, এটা হচ্ছে ক্লাস প্যারা, আর নাম দিলাম কি প্যারা, আর আইডির নাম কি সেকেন্ড প্যারা। হোয়াট এভার, আপনি দুইটা সেম নামও দিতে পারেন, নাম একও দিতে পারেন, আলাদাও দিতে পারেন, ইট ডাজেন্ট ম্যাটার। তো এবার আমরা এই প্যারা ক্লাস নেম ধরে আমরা একটা স্টাইল প্রোভাইড করতে যাচ্ছি যে এটার ফন্ট কালার ডিফারেন্ট হবে। কিভাবে করব সেটা এই স্টাইলের মধ্যে চলে যাব। যে কোনো ক্লাসকে আপনি যদি সিলেক্ট করতে চান তাহলে আপনাকে প্রথমে দিতে হবে ডট, আর যে কোনো আইডিকে আপনি যদি সিলেক্ট করতে চান তাহলে আপনাকে দিতে হবে হ্যাশ বা পাউন্ড সাইন। যেহেতু আমরা ক্লাসকে টার্গেট করতে যাচ্ছি সেহেতু আমাদেরকে দিতে হবে ডট। এবার আমার টার্গেট কি? এবার আমার টার্গেট হচ্ছে নাম। ডট তো দিলাম ক্লাস বোঝানোর জন্য। ক্লাসের নামটা কি? ক্লাসের নাম হচ্ছে প্যারা, দিলাম প্যারা। দেওয়ার পর এবার আমি কালারটাকে চেঞ্জ করে দিই। কালার হবে হচ্ছে রেড কালার দিয়ে দিই ফর এক্সাম্পল, বোঝার জন্য। তো আমার অন্য ট্যাব ওপেন হয়ে গেছে, আচ্ছা যাই হোক। এবার রিফ্রেশ দিই, দেখেন এটার কালার চেঞ্জ হয়ে গেছে। এবার সেমভাবে যাওয়ার আগে আমি যদি এখানে এই ডটের বদলে হ্যাশ দিয়ে ফেলতাম কোনো কারণে, তাহলে কিন্তু আর সিলেক্ট করতে পারতো না, কারণ এই নামে কোনো আইডি নেই। আরেকটা জিনিস মনে রাখবেন, এইচটিএমএল ডকুমেন্টের মধ্যে একই ক্লাস নেম 1000টা হতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু আইডি নেম কয়টা হবে? একটা এলিমেন্টের জন্য আইডি নেম হবে একটা ইন্ডিভিজুয়াল, এর বাইরে হতে পারবে না। সেজন্য সিএসএস এর ক্ষেত্রে আমরা কি করি? সিএসএস এর ক্ষেত্রে আমরা সবসময় ক্লাস নেম ব্যবহার করি। তো এখন আমরা আইডি সিলেক্টর ব্যবহার করেছি কিন্তু নাম দিয়েছি ক্লাসের, তো এই আইডি দিয়ে তো আসলে কিছু নেই, তাই না? এবার যদি আমি রিফ্রেশ করি তাহলে দেখবো যে আমার স্টাইলটা অ্যাপ্লাই হয়নি। সিএসএস এইচটিএমএল এগুলো আপনাকে ইরোর থ্রো করে না, এটা একটা সমস্যা, যে কারণে অনেক সময় ডিবাগ করতে অনেক কষ্ট করতে হয়। তারপরেও আপনাকে মনে রাখতে হবে যে আমার যদি স্টাইল অ্যাপ্লাই না হয় তাহলে আমি কোনো ভুল করেছি। তো এবার আমি এখানে আবার ডট দিয়ে দিই, বাট এখানে আমি লিখি ফার্স্ট প্যারা, এটার কালার আমি বলবো ব্লু। ওকে, আচ্ছা, ফার্স্ট প্যারা নামের কিন্তু আমার আইডি রয়েছে, এই যে ফার্স্ট প্যারা। সেইখানে আবার আমি স্টাইলটা পাবো আই গেস, কিন্তু আমি এখনো পাইনি। কেন পাইনি? আচ্ছা, ফার্স্ট প্যারা নামে আমি ক্লাস সিলেক্টর ব্যবহার করেছি, কিন্তু এটা হবে আইডি সিলেক্টর, এই জন্য পাইনি। রিফ্রেশ করি, এবার পেয়ে গেল। তার মানে আমরা আইডি সিলেক্টরও বুঝে গেলাম, আমরা ক্লাস সিলেক্টরও বুঝে গেলাম। এবার আরও কিছু কমন সিলেক্টর যেগুলো রয়েছে সেগুলো আমাদেরকে বুঝতে হবে। যেমন হচ্ছে ক্লাস সিলেক্টর তো বুঝে গিয়েছি, আইডি সিলেক্টর আমরা বুঝে গিয়েছি। এরপরে আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে কমন সিলেক্টর। যেমন আপনি যদি ফার্স্ট প্যারা আইডি এবং প্যারা ক্লাস দুইটাতে সেম স্টাইলটা অ্যাপ্লাই করতে চাইতেন তাহলে আপনাকে কি করতে হতো? তাহলে আপনি এখানে কমা দিয়ে সিলেক্টরগুলোকে পাশাপাশি রাখতে পারতেন। ঠিক আছে, কমা দিয়ে যতগুলো সিলেক্টরে আপনি সেম স্টাইল অ্যাপ্লাই করতে যাচ্ছেন সবগুলোকে আপনি কমা দিয়ে পাশাপাশি রাখবেন। এবার দেখেন আপনি দুইটাতেই সেম স্টাইল অ্যাপ্লাই করতে পেরেছেন। আপনি এখানে যে বলেন যে ফন্ট সাইজ 20 পিক্সেল, দেখেন কি হয়, সবগুলো বড় হয়ে যাবে। হ্যাঁ, তো যখন একই স্টাইল দুইটা ক্লাস বা দুইটা সিলেক্টরকে অ্যাপ্লাই করতে যাবেন তখন হচ্ছে আপনি এখানে কমা দিয়ে বসাই ফেলবেন। এবার যখন আপনি হোভার করেন তাহলে দেখবেন যে এটা ফার্স্ট প্যারা একটা এলিমেন্ট, প্যারা আর একটা এলিমেন্ট। ভিএস কোড কিন্তু আপনাকে এটা বোঝার জন্য খুব হেল্প করবে। আপনি যখন সিলেক্টরের উপরে হোভার করবেন এটা এইচটিএমএল এলিমেন্টে কেমন হবে সেটা কিন্তু আপনাকে সুন্দরভাবে বোঝায় দিবে। আচ্ছা, এটা গেল আরেকটা স্টাইল। এবার আমরা দেখব হচ্ছে সিলেক্ট অল এলিমেন্ট ইনসাইড পি এলিমেন্ট। সেটা কিভাবে করব? ফর এক্সাম্পল আমার একটা ডিভ আছে, এই দুইটা প্যারাগ্রাফ এইভাবে সরাসরি নেই, এই দুইটা প্যারাগ্রাফ আছে হচ্ছে একটা ডিভের মধ্যে। হ্যাঁ, সো একটা ডিভের মধ্যে এই প্যারাগ্রাফগুলো আছে।
ডিভ কি জিনিস? ডিভ হচ্ছে ডিভিশন, সহজ কথায় ডিভ হচ্ছে ডিভিশন। আর ডিভ ব্যবহার করা হয় কেন? ডিভ ব্যবহার করা হয় একটা সেকশনকে বোঝানোর জন্য, আর কোনো কাজ নেই। এটা আমরা পরবর্তীতে আরও ভালোভাবে বুঝবো। এখন আপনি চাচ্ছেন যে আপনার স্টাইল সেভ করা হয়নি, এখন আপনি চাচ্ছেন যে আপনার এই যে ডিভটা আছে, এই ডিভের আন্ডারে যতগুলো এলিমেন্ট আছে, যতগুলো প্যারাগ্রাফ আছে, সব প্যারাগ্রাফের উপরে একটা স্টাইল অ্যাপ্লাই করতে। তাহলে আপনি কি করতে পারেন? প্রথমে লিখবেন ডিভ, ডিভ লেখার পরে লিখবেন পি এরপরে। তাহলে এবার কি হলো? ডিভের আন্ডারে যত ভেতরেই থাক না কেন, যেখানে খুশি থাক না কেন, কিন্তু ডিভ এ হচ্ছে আমার একদম আউটার প্যারেন্ট রুট, এর মধ্যে যেখানেই প্যারাগ্রাফ থাকবে সেখানেই গিয়ে আমি বলবো যে কালার রেড। ওকে, সেখানেই যে আমি বলবো কালার রেড, হয়ে গেল কালার রেড। কিন্তু আপনি চাচ্ছেন যে সরাসরি যদি কোনো ডিভের মধ্যে প্যারাগ্রাফ না থাকে এবং আর একটা ডিভের মধ্যে যে প্যারাগ্রাফ থাকে, একটা ডিভের মধ্যে আরেকটা ডিভ থাকতেই পারে, নো প্রবলেম। হ্যাঁ, সো একটা ডিভের মধ্যে আরেকটা ডিভ আছে, তার মধ্যে যে আরেকটা প্যারাগ্রাফ আছে, এই প্যারাগ্রাফটা আমার স্টাইলটা পাবে না। আপনি এখন রিফ্রেশ করেন, দেখেন তাও পেয়ে যাচ্ছে, কারণ আমার যে সিস্টেমটা, ডিভের ভেতরে যেখানেই প্যারাগ্রাফ থাক সে এই কালারটা পাবে। এই কথাটা আমি বলে দিয়েছি এই ডিভ স্পেস পি দেওয়ার মাধ্যমে। এখন আমার রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়ে গেছে। আমার কথা হচ্ছে যে যেহেতু এই প্যারাগ্রাফটা বাইরে আর একটা ডিভ আছে তার মধ্যে যে পাচ্ছে, ফর এক্সাম্পল এই ডিভের আমি নাম দিলাম, একটা ক্লাস নেম দিই, ক্লাস হচ্ছে আউটার। এই আউটার, এখানে আমি বলি আউটার, এবার যে রিফ্রেশ দেই, এবার একটা প্যারাগ্রাফও আর পাচ্ছে না, কারণ সামনে আমি ডট দিতে ভুলে গিয়েছি। ওকে, এখন আবার সব পাচ্ছে। তো আউটার, আমি বলতে চাচ্ছি আউটারের মধ্যে ইনিশিয়ালি যে প্যারাগ্রাফগুলো আছে ফার্স্ট চাইল্ড হিসাবে সেগুলো পাবে, কিন্তু গ্র্যান্ড চাইল্ড হিসাবে যে প্যারাগ্রাফগুলো আছে সেগুলো যেন না পায়। তাহলে কি করতে হবে? তাহলে আমার এই জায়গায় যে স্পেসের বদলে একটা অ্যারো সাইন দিয়ে দিতে হবে। আই গেস যে এটা দিলেই আর নিচের অংশটা পাবে না, শুধুমাত্র যারা সরাসরি ডিভের চিলড্রেন তারাই পাবে, আর কেউ পাবে না। সিম্পল না? স্পেস আর হচ্ছে একটা গ্রেটার দ্যান সাইন, এরকম ছোট ছোট কিছু বিষয় আছে। তারপরে যেমন দেখা যাচ্ছে যে আমার এখানে লিঙ্ক থাকলে আমি অ্যাট্রিবিউট টার্গেট করতে চাচ্ছি, যেমন দেখা যাচ্ছে যে আমি কোনো একটা বাটন, এই বাটনটারে আমি বলে আসলাম যে ডিসেবলড, তো আমি এই বাটনটাকে টার্গেট করতে চাচ্ছি, তাহলে আমি এখানে বলবো যে অ্যাট্রিবিউট ডিসেবলড। এইভাবে না, সরাসরি আমি এইভাবেই বলবো অ্যাট্রিবিউট ডিসেবলড। যেই বাটনগুলো ডিসেবল অবস্থায় আছে তার এখন বর্তমানে কি কালার আছে, আমি যদি একটু সেভ করি তাহলে দেখতে পাচ্ছি কোনো কালার দেখতে পাচ্ছি না, ব্ল্যাক কালারে আছে দেখতে পাচ্ছি। আমি বলতে চাচ্ছি যেগুলো ডিসেবলড অবস্থায় আছে তার ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে গ্রে। ওকে, সেভ করি। এবার যে আপনি রিফ্রেশ করেন, দেখেন ব্যাকগ্রাউন্ড কালার গ্রে হয়ে গেছে। তো আপনার একটা সিস্টেমের মধ্যে অনেক বাটন থাকতে পারে যেগুলো ডিসেবল, আপনি সমস্ত বাটনের সেম স্টাইল প্রোভাইড করতে চাচ্ছেন, তাহলে আপনি অ্যাট্রিবিউট দেওয়ার মাধ্যমেও এইভাবে ক্যাপচার করতে পারেন। আবার এইভাবে অ্যাট্রিবিউট এবং অ্যাট্রিবিউট নেম সাথে ভ্যালু দিয়েও আপনি ক্যাপচার করতে পারেন। সেক্ষেত্রে এক ইকুয়াল সাইনটা আপনাকে বলতে হবে যে ডিসেবল। যদি এইরকম কিছু থাকে, তাহলেও হবে, কিন্তু আমার অ্যাট্রিবিউটের কিন্তু ইকুয়াল টু দিয়ে কোনো ভ্যালু দেওয়া ছিল না, তাই ওইটা পাচ্ছে না। যদি ভ্যালু দেওয়া থাকতো তাহলে পেতো। ঠিক আছে, এগুলো হচ্ছে খুবই কমন সিলেক্টর। এছাড়াও আরও কিছু সিলেক্টর আছে যেই সিলেক্টরগুলো খুবই রেয়ার কেসে ব্যবহার করা হয়, কিন্তু জেনে থাকলে আপনার সিএসএস কোড লিখতে অনেক সুবিধা হবে, অনেক কমপ্লেক্সভাবে আপনি এলিমেন্ট সিলেক্ট করতে পারবেন। তার লিঙ্কটা আমি ডেসক্রিপশনে পরবর্তীতে আপনাদেরকে দিয়ে দিব, বাট আমার কাছে এই যে ওপেন করা আছে w3schools.com CSS selectors। আপনি যদি গুগলে যে সার্চ করেন CSS selectors, তাহলে আপনি প্রথমেই এই লিঙ্কটা পেয়ে যাবেন। আই গেস এই যে এটা w3 school reference CSS selectors, এখান থেকে আপনি জিনিসগুলো সব পেয়ে যাবেন। এই জিনিসগুলো আপনি কিন্তু ট্রাই করে দেখতে পারেন। কিভাবে ট্রাই করবেন? ফর এক্সাম্পল এই জিনিসটা আপনি বুঝতে পারছেন না, এই জিনিসটা আপনি কপি করে ভিএস করে সিএসএস ফাইলে যে ওপেন পেস্ট করে দেন, পেস্ট করে দেওয়ার পরে এর উপরে হোভার করেন, দেখেন বলে দিবে যে ডিভের ফার্স্ট চাইল্ড হিসেবে প্যারাগ্রাফ থাকতে হবে। ওকে, আপনি এখানে হোভার করেন, দেখেন এলিমেন্ট ডিসেবলড, আপনি এখানে লেখেন যে এলিমেন্ট ডিসেবলড
এবার আপনি হোভার করেন, দেখেন এটার ভ্যালু কি হবে, এলিমেন্ট ডিসেবল। তার মানে আপনার কি সিলেক্ট করছে, আপনি কিন্তু এই জিনিসটা দেখার পরেই বুঝতে পারছেন যে আসলে সিলেক্ট কি করছে, হ্যাঁ কিভাবে সিলেক্ট করছে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন। তারপর ধরেন এই যে টাইটেল ইকুয়াল টু ফ্লাওয়ার, এই জিনিসটা আপনি সিলেক্ট করতে চাচ্ছেন বা এই জিনিসটা কিভাবে কাজ করে বুঝতে চাচ্ছেন, তাহলে আপনি এখানে যে হোভার করলে দেখতে পারবেন যে আচ্ছা এলিমেন্ট টাইটেলের ভেতরে মানে যেই টাইটেল এলিমেন্টটা আছে বা টেক্সটটা রয়েছে তার মধ্যে কোনো একটা জায়গায় ফ্লাওয়ার কিওয়ার্ডটা রয়েছে, সেটা আপনি বুঝতে পারছেন। ওকে, এটার মাধ্যমে এটা বোঝানো হচ্ছে। তো এই ভিএস কোডের সাহায্য নিয়ে আপনি প্রত্যেকটা সিলেক্টর সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারেন, যেটা আপনাকে অনেক বেশি হেল্প করবে বুঝতে। আর পরবর্তীতে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করার জন্য যেই সিলেক্টরগুলো আমাদের দরকার পড়বে সেই সিলেক্টরগুলো আমরা ইন দ্য স্পট বিষয়গুলো এক্সপ্লেইন করে ফেলবো। তারপরেও আপনারা যারা একটু অ্যাডভান্স লেভেলে আছেন তারা এই পেজটা এক্সপ্লোর করবেন। যারা একেবারেই নতুন HTML CSS শুরু করেছেন তাদের এই পেজটা এখন এক্সপ্লোর করার মোটেও দরকার নেই। ওকে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী লেকচারে।